হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অভিশপ্ত পেইন্টিং। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে অনেক বেশি ভয় লাগাতে ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি আজকের এই অভিশপ্ত পেইন্টিং এপিসোডটাই কি বলা হয়েছে। আজকের এই রহস্যময় গল্পটিতে একটি অদ্ভুত পেইন্টিংকে নিয়ে গড়ে উঠেছে এক অদ্ভুত রহস্য, আর সেই রহস্যের খোঁজে মেতে উঠেছে এই গল্পের মূল চরিত্র। এরপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়েই এই রহস্যের গল্পটি। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগেকার কথা। তখন আমি হায়ার সেকেন্ডারির ছাত্র। প্রতিদিনের মতো সেদিনে স্কুলে গিয়ে দেখি এক জায়গায় সব ছাত্রের ভিড়। আমিও সেই ভিড়ের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখলাম আমার প্রিয় বন্ধু অর্জুন সবাইকে নিয়ে কি যেন দেখাচ্ছে। কৌতূহল ভরা মন নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখলাম বন্ধু অর্জুন একটি সেকেলে আমলের পেইন্টিং বা সেই রকম কিছু সবাইকেই দেখাচ্ছে। আমি অনেক চেষ্টা করেও তার সেই জিনিসটি দেখতে পারলাম না। অপেক্ষা করতে লাগলাম শুভ সময়ের জন্য। ইতিমধ্যেই প্রথম ক্লাসের ঘন্টা পড়তেই সবাই সবার জায়গায় গিয়ে হাজির। বন্ধু অর্জুন আর আমি যেহেতু একই বেঞ্চে বসি, সেই হেতু সেও তার সেই জিনিসটি নিয়ে বসার জায়গায় চলে এলো। হ্যাঁ, পেইন্টিংই বটে। আমি তার হাত থেকে পেইন্টিংটি নিয়ে দেখতে লাগলাম। বড্ডই অদ্ভুত এই পেইন্টিং। এই সিংহটি মানুষ নাকি অন্য কোনো প্রাণীর শরীর পা দিয়ে ছিঁড়ছে, সেই দৃশ্যের ছবি রয়েছে। এই ছবির শিকার প্রাণীটিকে আমি কিছুতেই চিনতে পারছিলাম না। আর আমারই মতো সেটা নিয়ে সবারই একটা উৎসুক ভাব রয়ে গেছে। এরপর শিক্ষক মহাশয় ক্লাসে আসলেই সবাই সবার জায়গায় চুপচাপ। তবে পেইন্টিংটি দেখার পর থেকে ক্লাসে আমার বিন্দুমাত্র মন নেই। বড্ডই যেন অদ্ভুত সেই প্রাণীটি। এই রকম প্রাণীর ছবি আমি কোথাও দেখিনি। ছবিটি দেখে যতটা বোঝা যাচ্ছে মুন্ডটা দেখতে অনেকটা মানুষের মতো, আবার মুখমণ্ডলটা অনেকটা অ্যাক্সিডেন্টে ছেঁচড়ে যাওয়া বীভৎস মানুষের মতো। শরীরটা আবার একদম ভিন্ন। পেইন্টিংটি অনেক পুরনো হওয়ায় কিছুতেই সেটি ভালো মতো বোঝা যাচ্ছে না। কোনো মতে আমি 4টি ক্লাস শেষ করে টিফিনের সময় বন্ধুর ব্যাগ থেকে পেইন্টিংটি নিয়ে আবার সেটা নিয়ে বসি। সত্যি এই পেইন্টিং যতই দেখছি ততই কেমন জানি নেশা পেয়ে যাচ্ছে। বন্ধুর কাছে জানতে পারলাম এই পেইন্টিংটি সে তাদের স্টোর রুমে পেয়েছে। এই রকম অ্যান্টিক জিনিস কারা যে স্টোর রুমে ফেলে রেখেছে কে জানে। আচ্ছা, এটার মূল্য কত জানিস? এটার মূল্য? পাগলের মতো হাসতে থাকে অর্জুন। এ সেকেলে পেইন্টিং, আবার কে কিনতে যাবে শুনি এটাকে? আচ্ছা, তুই জানিস না, আমার দাদুর কাছে আমি শুনেছি এইরকম পুরনো জিনিসের প্রচুর দাম হয়। তাহলে এই পেইন্টিংয়ের দাম কত হতে পারে? দাদুকে বলতে হবে, দাদু জানে হয়তো। তাহলে তুই এক কাজ কর, পেইন্টিংটি তুই বরং আজ বাড়ি নিয়ে যা। কাল তো রবিবার, সোমবারে নিয়ে আসবি আর দাদুর কাছে দামটা শুনে আসবি। আর এই সব জিনিস কোথায় বিক্রি করতে হয় সেটাও শুনে আসতে ভুলিস না যেন। তোকে তোর প্রিয় আচার কিনে দেব। আচারের লোভে আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম। পেইন্টিংটি তার কাছ থেকে নিয়ে ব্যাগে ভরে নিলাম। এরপর 2টি ক্লাসে শেষে স্কুল শেষের ঘন্টা বাজলো। বাড়ি ফেরার পথে সে আবার এক হুলস্থুলুস কাণ্ড। রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই আমার মনে জানি না কিসের আনন্দে এক অনুভব হলো। ইচ্ছে হলো ওই মেন রাস্তাটাতে গিয়ে নাচি, যেন নাচ একদম উগলে আসছে। আর কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। মেইন রাস্তার মাঝখানে গিয়ে পাগলের মতো নাচ শুরু করলাম। তবে আমি জোর বাঁচা বেঁচে গেছি যে হরি কাকা ছুটে এসে আমাকে রাস্তা থেকে না সরালে ট্রাকটি হয়তো আমাকে পিষে দিয়েই চলে যেত। হ্যাসকা টান মেরে হরি কাকা বললেন, এরকম করতে আছে অসীম, তুমি বড় হয়েছো না? রাস্তার মাঝে বাচ্চাদের মতো নাচ করছো কেন? মন ইচ্ছে করলো তাই। আমি নিজেও অবাক। কেন জানি না রাস্তাটাকে দেখলেই মনে হলো সেখানে গিয়ে নাচি। এরপর বাড়ি ফিরতে ফিরতে অনেক অদ্ভুত অদ্ভুত ইচ্ছে জেগেছে, কিন্তু সেই ইচ্ছেকে নিয়ন্ত্রণ রেখেই বাড়ি ফিরি।
নদীর পাশ দিয়ে ফেরার সময় মনে হলো, আচ্ছা আমি যদি নদীতে ডুবে যাওয়ার ভান করি, কেউ কি আমাকে বাঁচাতে আসবে? কেউ কি সিনেমার নায়কের মতো আমাকে বাঁচাতে আসবে? এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গে নিজেকে যেন আর নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। হঠাৎ করে আজ আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। অনেক সামলে বাড়ি ফিরে নিজেরই এই অদ্ভুত অদ্ভুত ইচ্ছেগুলি জাগার ব্যাপারে নিজেরই সন্দেহ হচ্ছিল। এরকম অদ্ভুত ইচ্ছে তো আমার কোনো দিন হয়নি। এরপর স্কুল ব্যাগটি রেখে পেইন্টিংটি পড়ার টেবিলে বের করে রেখে দিয়ে একটু ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখি সে এক তাজ্জব কাণ্ড। কোথা থেকে যেন রক্তের ছিটে এসে আমার স্কুলের সাদা শার্টটায় লেগে গেছে। রক্তের উৎস খুঁজতে গিয়েও কোনো কিনারা পেলাম না। বাড়ির সবাই এখন ঘুমাতে ব্যস্ত, এমনকি দাদু। তাই পেইন্টিংটি দেখার জন্য কাউকে ডেকে তুললাম না। তাছাড়াও আগামীকাল তো রবিবার। রাতের বেলা বই নিয়ে পড়তে বসতে কিছুতেই মন চাইছিল না। মন শুধুই টেবিলের ওই পেইন্টিংটির দিকে চলে যাচ্ছে। সত্যি বড্ড আজব এই ছবিটি। না, আর তো দর্শ হয়েছে না আমার। আমাকে জানতেই হবে এটি কি প্রাণী না অন্য কিছু। পেইন্টিংটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ মনে হলো, আচ্ছা মানুষ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিভাবে? কেমন সেই অভিজ্ঞতা? আমার মধ্যেও সেই অভিজ্ঞতা চেকে দেখার ব্যাকুলতা সৃষ্টি হলো। নিজেকে আর যেন কিছুতেই শান্ত রাখতে পারছি না। আলমারি থেকে মাফলারটি বের করে সিলিংয়ে টাঙ্গাতে লাগলাম। নিজেকে সেখানে ঝোলাতে যাব ভেবে কি মজাই না হচ্ছিল। হঠাৎ করে এই মা চলে এলেন রুমে। আরে আরে, এসব কি কাজ করছিস তুই? বলেই আমাকে নিচে টেনে নামিয়ে দুই গালে দুই থাপ্পড় বসিয়ে দিল। খবরটা চাওর হতেই সবাই নিমেষে আমার রুমে হাজির। এক একজনের এক এক রকমের প্রশ্ন। কি চাই তোর বল, আমরা সব এনে দেব। কিছু সমস্যা হয়েছে নাকি স্কুলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার উত্তর শুধু একটাই, আমি ফাঁস লাগানোর স্বাদ একটু অনুভব করতে চাইছিলাম। এভাবেই কেটে গেল সেই সন্ধ্যেটা। রাতে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে ছাদে একসঙ্গে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ করেই আমার সেই পেইন্টিংটির কথা মনে হলো। রুম থেকে দৌড়ে নিয়ে এলাম সেই পেইন্টিংটি। এনেই দাদুর হাতে দিয়ে বললাম, দাদু দেখো দেখো, এটা কি? এটার দাম কত হতে পারে? দাদু পেইন্টিংটি দেখেই হতভম্ব মেরে গেলেন। দাদু ভালো মতো পেইন্টিংটি দেখছে। হঠাৎ করেই আমার মনে হলো, আচ্ছা ছাদ থেকে যদি আমি লাফ দিই তাহলে কি মরবো, নাকি হাত ভাঙবে, নাকি অজ্ঞান হয়ে যাব? উফ, এই চিন্তাই বা করছি কেন? ঝাঁপ দিয়ে দেখি না কি হয়। আমি ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলাম। বাবা দৌড়ে এসে আমাকে না ধরলে আমি হয়তো ঝাঁপ দিয়েই দিতাম। আবার এই কাণ্ড কারখানার দিকে সবাই একেশ্বরে জিজ্ঞেস করলো, তোর হয়েছেটা কি বলতো? আমি আবার বিজ্ঞের মতো উত্তর দিলাম, আসলে আমি একটু টেস্ট করে দেখতে চাইছিলাম ছাদ থেকে ঝাঁপ দিয়ে আমি মরবো, নাকি আমার পা ভাঙবে, নাকি অজ্ঞান হয়ে যাব। না, তোর হাবভাব আমার কিছুই ভালো ঠেকছে না। আজ তুই আমাদের রুমে ঘুমাবি। বলেই বাবা আমার হাত ধরে রুমে নিয়ে গেলেন। পরের দিন ঘুম ভাঙলো মায়ের ডাকে। শুনলাম অর্জুনের দাদু আমাদের বাড়ি এসেছে। এত সকাল সকাল অর্জুনের দাদু আমাদের বাড়ি, ব্যাপারটা কি? তিনি বললেন, ভাই অসীম তুমি ঠিক আছো দেখে আমি খুব খুশি হলাম। মা বললেন, কেন এরকম কথা বলছেন কেন? অর্জুনের দাদু বললেন, অসীম তোমাকে অর্জুন গতকাল যে পেইন্টিং দিয়েছিল সেটি কোনো সাধারণ পেইন্টিং নয়, সেটি একটি অভিশপ্ত পেইন্টিং। সেই পেইন্টিংটি আমাদের সরকার পরিবার ব্যতীত যদি অন্য কোনো পরিবারের ব্যক্তির হাতে আসে তার মধ্যে আজব আজব ইচ্ছে জেগে ওঠে। সে নানানভাবে মৃত্যুর স্বাদ নিতে চায়। কথাটা শেষ হতে না হতেই আমার মা গতকাল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আগাগোড়া বর্ণনা দিতে লাগলেন। আমার দাদু পেইন্টিংটি অর্জুনের দাদুর হাতে দিয়ে বললেন, প্রথমেই বুঝেছিলাম এটি কোনো সাধারণ পেইন্টিং নয়। দাদু ভাইয়ের আচরণগুলি আমার সন্দেহ বৃদ্ধি করে, তাই পেইন্টিংটি আমার কাছেই রেখে দিই, যাতে দাদু ভাইয়ের কিছু না হয়। আমি বুড়ো মানুষ, আমার কিছু হলেও ক্ষতি নেই। দাদুর কথা শুনে আমার চোখে জল এসে গেল। দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে বললাম, এরকমটি বলো না দাদু। অর্জুনের দাদু বলতে শুরু করলেন, আমাদের বাড়িটি বানানোর সময় যখন খোঁড়াখুড়ির কাজ হচ্ছিল তখন একটি বাক্সতে এটি খুঁজে পাই। এরপর এই পেইন্টিংটি যতবার আমাদের পরিবারের বাইরে কোনো মানুষের হাতে পড়েছে ততবারই অঘটন ঘটে গেছে। অর্জুনের কাছে যখন শুনলাম পেইন্টিংটি তোমার কাছে আছে, কোনো মতে রাতটা কাটিয়ে চলে এসেছি। অর্জুনের দাদুর কাছ থেকে সেই অদ্ভুত দর্শন প্রাণীটির নাম জেনে নিয়েছি। সেই প্রাণীটির নাম হলো কিম্বিলুকিস। তবে আমার শার্টে রক্তের দাগ কীভাবে লেগেছিল তার কিনারা আমি কিছুতেই করতে পারিনি।
আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে আপনার বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।